ওয়েলকাম টু এভরিওয়ান টু আওয়ার চ্যানেল ডেসক্রিপটিভ ডব্লিউবিসিএস। আমরা 2022-এর হিস্ট্রি যে প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের যে অ্যানালাইসিস হচ্ছিল সেটা কন্টিনিউ করবো। এটা পার্ট 3। তার আগে একটা ইনফরমেশান দেওয়া ছিল যে আমরা ডেসক্রিপটিভ ডব্লিউবিসিএস একটা টেলিগ্রাম চ্যানেল ওপেন করেছি, যেটা ডব্লিউবিসিএস ফোকাস গ্রুপ হিসেবে। সেটা লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা সেখান দিয়ে জয়েন হতে পারো, যেখানে ডেলি এমসিকিউ পোস্ট করা হবে। তো যে পর্যন্ত প্রশ্ন হয়েছিল তার পরের প্রশ্ন যেটা জিজ্ঞেস করা হয়েছিল সেটা যে কোয়েশ্চেনটা ছিল দ্য অ্যাক্ট দ্যাট গেভ enormous power to the British government to repress political অ্যাক্টিভিটিস। অর্থাৎ যে কোন আইন ব্রিটিশ সরকারকে রাজনৈতিক কার্যকলাপ দমন করার জন্য ক্ষমতা দিয়েছিল। তো অপশান যেগুলো ছিল অস্ট্রো আইন, আর্ম অ্যাক্ট, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, রাউলেট আইন এবং অ্যাক্ট 3/80/82। তো এটার অ্যান্সারটা হবে রাউলেট অ্যাক্ট। এবার এটা যদি আমরা উত্তরটা মানে অস্ট্রো আইন, ভার্নাকুলার প্রেস আইন, রাউলেট অ্যাক্ট, অ্যাক্ট 3/80/82 এগুলো যদি নাও জানতাম, তাহলে এখানে যদি আমরা কমন সেন্স লাগাতাম, একটা নিজেদের সাধারণ বুদ্ধি, যে সবথেকে বেশি দমন যেটা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল এটার কিসের ভিত্তিতে এটা হয়েছিল, যে প্রোটেস্টটা হয়েছিল রাউলেট অ্যাক্টের ভিত্তিতে। তার মানে রাউলেট অ্যাক্টের মতো রাজনৈতিক কার্যকলাপ দমন করার মতো কোনো অ্যাক্ট এরকম এত বেশি শক্তি ব্রিটিশ সরকারকে দেয়নি। আর রাউলেট অ্যাক্ট খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে রাউলেট অ্যাক্ট আসার পর গান্ধীজি তার জীবনের প্রথম গণ আন্দোলন বা মাস মুভমেন্ট শুরু করেছিল, সত্যাগ্রহ ভারতে, এবং জালিয়ানওয়ালাবাগ ম্যাসকের। তাই এই যে টপিকটা আমরা পুরো কভার করেছি একটা আলাদা সেপারেট ভিডিওতে, যেটা লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে এটা ডিটেলসে বুঝতে পারবে। তাই এটাকে আমি আর আলাদা করে অ্যানালাইসিস করলাম না বা আলাদা করে বোঝালাম না। তারপরের প্রশ্নটা ছিল যে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর কে ছিল। ঠিক আছে, তো অর্থাৎ এই যে পরের প্রশ্নটা ছিল যে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর অফ ফ্রি ইন্ডিয়া। এটার অ্যান্সার হচ্ছে রাজগোপালাচারী, চক্রবর্তী রাজগোপালাচারী। রাজাগোপালাচারী। এবার এখানে একটা জিনিস হচ্ছে, এখানে জিজ্ঞেস করেছে ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর অফ ফ্রি ইন্ডিয়া। যদি এখানে ইন্ডিয়ান গভর্নর শুধুমাত্র জিজ্ঞেস করতো ফার্স্ট গভর্নর, তাহলে কিন্তু এটা মাউন্ট ব্যাটেনই হতো। অর্থাৎ আমাদের ভারত স্বাধীন হওয়ার পর ফার্স্ট গভর্নর হয় আফটার ইন্ডিপেন্ডেন্স লর্ড মাউন্ট ব্যাটেন। কিন্তু লর্ড মাউন্ট ব্যাটেনের পর প্রথম ভারতীয় গভর্নর হয় রাজাগোপালাচারী। তাই এই যে ওয়ার্ডটা যদি ইন্ডিয়ান যদি চলে আসে তাহলে এটা রাজাগোপালাচারী হবে। আর রাজাগোপালাচারী কেন ফেমাস? তিনি রাজাজি নামে পরিচিত ছিল, রাজাজি। আর রাজাজি ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান, এটা কিন্তু উত্তরাখণ্ডে আছে, যেহেতু রাজাজির সাথে তার নামে তাই বলে দিলাম। আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজাগোপালাচারী। অর্থাৎ ভারত স্বাধীন হওয়ার পর যখন আমাদের সংবিধান কার্যকর হয় 26শে জানুয়ারি 1950, তখন থেকে যে গভর্নর হয় আমাদের পশ্চিমবঙ্গের প্রথম গভর্নর ছিল রাজাগোপালাচারী। পরের প্রশ্নটা ছিল যে অনুশীলন সমিতির ফাউন্ডারকে। তো অপশানে ছিল অশ্বিনী কুমার দত্তা, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ আর প্রমোদনাথ মিত্র। তো অ্যান্সার হচ্ছে প্রমোদনাথ মিত্র। তাহলে এটা হচ্ছে প্রতিষ্ঠাতা, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা প্রমোদনাথ মিত্র। তো অনুশীলন সমিতি এটা প্রথম যে এটা এস্টাবলিশড হয় বা তৈরি হয়, এটা হচ্ছে 24 মার্চ 1902। প্রমোদনাথ মিত্রের সাথে আরও যারা লোক জড়িত ছিল, বরীন্দ্র কুমার ঘোষ, অর্থাৎ
অরবিন্দ ঘোষের ভাই, যিনি আলিপুর বোম কনস্পিরেসি, যাতে তার ফাঁসি হয়, যতীন্দ্রনাথ ব্যানার্জি, প্রমোদনাথ মিত্র। এবং এই অনুশীলন কমিটির দুখানা শাখা ছিল। তারা পার্টিকুলারলি, এটা একটা রিভলিউশনারি গ্রুপ ছিল, এটা বিপ্লবী অর্গানাইজেশন ছিল। এরা বেশি অ্যাক্টিভ ছিল 1900 থেকে 1930 পর্যন্ত। তো 1900 থেকে আমরা বুঝতেই পারছি, অর্থাৎ যখন স্বদেশী আন্দোলন শুরু হয়, স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে আমাদের পশ্চিমবঙ্গে যে বিপ্লবী কার্যকলাপ শুরু হয়, ঠিক ওই সময়টা কিন্তু এই অনুশীলন সমিতি বেশি অ্যাক্টিভ ছিল। আর অনুশীলন সমিতি যে আমরা দেখতে পারি দুটো কেন্দ্র ছিল, একটা হচ্ছে ঢাকা আর একটা হচ্ছে আমাদের কলকাতা। যদি ঢাকা কেন্দ্র বলি, তাহলে এটা অনুশীলন সমিতির যেটা কেন্দ্র যদি বলি, একটা ঢাকা অনুশীলন সমিতি, আর একটা হচ্ছে কলকাতা কেন্দ্রিক, যেটা কলকাতা বেসড, সেটার নাম কিন্তু ছিল যুগান্তর গ্রুপ। তারপরের প্রশ্নটা বলেছিল যে যে সমস্ত দিল্লি সুলতানের বা দিল্লি সুলতানেতের যে বংশগুলো ছিল সেগুলো পর্যায়ক্রমে সাজাতে। তো এবার এখানে অনেক, মানে এটা তো বড় একটা মাল্টিপল এমসিকিউস। তো যেমন লোদি, ইলবাড়ি, টার্কস, তুঘলক, খিলজি এইভাবে দিয়েছে। তাই এই অ্যান্সারটা করার খুবই ইজি, মানে এই উত্তরটা খুবই ইজি ছিল। প্রথমে লিখে এটা ছিল অ্যারেঞ্জ করতে দিয়েছিল, chronological order of dynasties of Delhi সুলতানেট, অর্থাৎ দিল্লি সুলতানেটে যে সমস্ত বংশগুলো ছিল এটার যে উত্তরটা, এটা খুবই ইজি যদি আমরা মনে রাখি যে লাস্টে কোন ডাইনেস্টি ছিল বা প্রথমে কোন ডাইনেস্টি ছিল। এই মানে ডাব্লিউবিসিএস যে অপশানগুলো ছিল তার মধ্যে শুধুমাত্র লাস্ট ডাইনেস্টিটা মনে রাখলে অ্যান্সারটা বেরিয়ে আসে, সেটা লোদি ডাইনেস্টি। সো ক্রোনোলজিক্যালি প্রথম যে ডাইনেস্টি আসে সেটা হচ্ছে ইলবাড়ি টাক্স, তারপর আসে খিলজি, তোঘলক আর লোদি। এবার ইলবাড়ি টাক্সরা, এটা হচ্ছে অল স্লেভ ডাইনেস্টি এবং মামলুক ডাইনেস্টি নামেও পরিচিত। যখন আমরা ডাব্লিউবিসিএস 2020 হিস্ট্রি ডিসকাশানে যে ফার্স্ট আমরা যেটা ডিসকাস করেছিলাম পার্ট 1, সেখানে প্রথম প্রশ্নেই যেখানে কুতুবুল ইসলাম মসজিদের কথা ছিল, সেখানে আমি যখন কুতুবউদ্দিন আইবক সম্বন্ধে বলি তখন আমি ইলবাড়ি টাক্স, স্লেভ ডাইনেস্টি আর মামলুক ডাইনেস্টি সম্বন্ধে বলেছিলাম। তো এটার ফাউন্ডার যদি বলি, ফাউন্ডার হচ্ছে কুতুবউদ্দিন আইবক। এবার ওই ভিডিওতে আমি ভালো মতো ক্লিয়ার করে দিয়েছি যে ইলবাড়ি টাক্সে 3টে ডাইনেস্টি, মানে তাদের মধ্যে আবার 3টে ডাইনেস্টি ছিল। ফার্স্ট যেটা হচ্ছে যদি বলি কুতবি ডাইনেস্টি, কুতুবউদ্দিন আইবকের অধীনে ফার্স্ট ইলবাড়ি ডাইনেস্টি, এটা হচ্ছে ইলতুৎমিশ। আর সেকেন্ড ইলবাড়ি ডাইনেস্টি, এটা হচ্ছে বালবান। এরা সবাই স্লেভ ছিল। তো ফাউন্ডার হচ্ছে কুতুবউদ্দিন আইবক। এবার হচ্ছে খিলজি ডাইনেস্টি। তো খিলজি ডাইনেস্টি যদি ফাউন্ডার, সেটা হচ্ছে মালিক ফিরাজ। সো মালিক ফিরাজ এক্স্যাক্টলি, যেটা তার এক্স্যাক্ট মানে মালিক ফিরাজ নামটা আমাদের কাছে একটু অল্প পরিচিত নয়। আসলে এক্স্যাক্ট তার নাম হচ্ছে জালালউদ্দিন খিলজি। ফিরোজ খিলজি। তো তিনি সম্রাট হওয়ার পর যখন তিনি সিংহাসনে বসেন, তারপর তিনি জালালউদ্দিন ফিরোজ খিলজি নামটা নেন, কিন্তু তার আগে তার নাম ছিল হচ্ছে মালিক খিলজি। তিনি হচ্ছে খিলজি বংশের ফাউন্ডার। তো এখানে আমি সবকটা ফাউন্ডার, যারা প্রতিস্থাপক, তাদের নাম বলে দিচ্ছি। এবার আসছে তুঘলক ডাইনেস্টি। তো তুঘলক ডাইনেস্টি যে প্রতিস্থাপক, সো তুঘলক ডাইনেস্টির যে প্রতিস্থাপক তার নাম হচ্ছে গাজী মালিক, অর্থাৎ গিয়াসউদ্দিন তুঘলক। তাই গাজী মালিক নামে পরিচিত ছিল। এবার লাস্টে হচ্ছে লোদি ডাইনেস্টি। লোদি ডাইনেস্টি কিন্তু এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট আফগান ডাইনেস্টি। আর ফাউন্ডার হচ্ছে বাহাদুর লোদি। তাহলে এটা
হচ্ছে টোটাল ক্রোনোলজি। প্রথম হচ্ছে ইলবারি টাস্ক বা তারা স্লেভ ডাইনেস্টি বা মুমলুক নামে পরিচিত। ফাউন্ডার কুতুবউদ্দিন আইবক, খিলজি মালিক ফিরোজ, জালালউদ্দিন ফিরোজ খিলজি, তুগলক গাজী মালিক, গিয়াসউদ্দিন তুগলক আর লোদি। এটা হচ্ছে ফার্স্ট আফগান ডাইনেস্টি ইন্ডিয়াতে, বাহালুল লোদি। তারপরের প্রশ্নটা হচ্ছে ভারতে কোথায় প্রথম যে আর্লিয়েস্ট এভিডেন্স ছিল হোমো স্যাপিয়েন্সের ফসিল সেটা ডিসকভার হয়? তাহলে আর্লিয়েস্ট এভিডেন্স অফ ফসিলস রিমেন্স অফ হোমোসেপিয়েন্স, অর্থাৎ হোমোসেপিয়েন্স, হোমোসেপিয়েন্স মানে আধুনিক মানুষ, প্রথম জীবাশ্ম কোথা থেকে আবিষ্কার হয়? তো অপশান যেগুলো ছিল আমাদের, অপশানে ছিল শিবালিক হিলস, নর্মদা ভ্যালি, নাল্লামালা হিলস অ্যান্ড ছোটনাগপুর প্ল্যাটিউ। তো এখানে অ্যান্সারটা হবে নর্মদা ভ্যালি। এবার এখানে একটা জিনিস হচ্ছে, সাধারণত নর্মদা ভ্যালিতে একটা যে আমাদের সমস্যা হয়, আর একটা আমরা এভিডেন্স পাই, ঠিক আছে, তাটা হচ্ছে যেটাকে আমরা বলি নর্মদা হিউম্যান। নর্মদা যে হিউম্যান যেটা আমরা নাম দিয়েছি সেটা কিন্তু হোমোসেপিয়েন্স ছিল না। নর্মদা হিউম্যান যেটা গ্রুপ ছিল হচ্ছে হোমো ইরেক্টাস। বুঝতে পারছি হোমোসেপিয়েন্স মানে নর্মদা ভ্যালিতে পাওয়া যাচ্ছে, যদি কোনোভাবে অপশানে চলে আসে হোমো ইরেক্টাস আর হোমোসেপিয়েন্স আলাদা। নর্মদা হিউম্যান যাদের টার্ম দেওয়া আছে তারা হচ্ছে হোমো ইরেক্টাস, অর্থাৎ যখন প্রথম মানুষরা নিজে সিদ্ধারায় সোজা হয়ে দাঁড়াতে পারে তারা হচ্ছে হোমো ইরেক্টাস, আর আধুনিক মানুষ হচ্ছে হোমোসেপিয়েন্স। যদিও হোমোসেপিয়েন্সের ফার্স্ট এভিডেন্স নর্মদা ভ্যালিতে পাওয়া যায়, কিন্তু নর্মদা হিউম্যান বলে আমরা যাকে টার্ম দিয়েছি এটা হচ্ছে হোমো ইরেক্টাস। আর সাধারণত জিওলজিস্ট যে ছিলেন অরুণ সোনাকিয়া, তিনি এই এক্সাভিকেশনের সাথে অ্যাসোসিয়েটেড ছিলেন, দরকার নেই, আসবে না। তো এখানে শুধু এটাই ইম্পর্টেন্ট, ফার্স্ট হিউম্যান হোমোসেপিয়েন্সের ফসিলস রিমেন্স পাওয়া যায় নর্মদা ভ্যালি, আর নর্মদা হিউম্যান হচ্ছে হোমো ইরেক্টাস। তারপরের প্রশ্নটা স্টেটমেন্ট তুলে দিয়েছে, যে স্টেটমেন্টটা হচ্ছে Swaraj must be for the masses and not for the classes alone। তো এটাকে যদি আমরা বাংলায় ট্রান্সলেট করি তাহলে এটা হবে স্বরাজ অবশ্যই জনগণের হবে এবং শুধুমাত্র শ্রেণীদের জন্য নয়। এখানে শ্রেণী মানে পার্টিকুলারলি সমাজের কিছু একটা পার্টিকুলার সেকশন, যারা এলিট ক্লাস বলতে পারি, বা উচ্চ মধ্যবিত্ত বা মানে প্রভাবশালী সম্প্রদায়, সেটা বোঝাতে চেয়েছে। তো তিনি বলছেন স্বরাজ মাস্ট বি ফর দ্য মাসেস অ্যান্ড নট ফর দ্য ক্লাসেস অ্যালন। তাহলে এই স্টেটমেন্টটা কার দেওয়া? অপশানে ছিল মতিলাল নেহেরু, গান্ধীজি, সুভাষচন্দ্র বোস আর সি আর দাস। জেনারেলি স্বরাজ দেখলে আমাদের মাথায় প্রথম যা শব্দটা আসে কোনো স্টেটমেন্টে সেটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক, হচ্ছে স্বরাজ ইজ মাই বার্থ রাইট। তো সেক্ষেত্রে এখানে অপশানে যখন মতিলাল নেহেরু, গান্ধীজি, সুভাষচন্দ্র বা সি আর দাস রয়েছে, মানে বাল গঙ্গাধর তিলক অপশানেই নেই, সেই ক্ষেত্রে অপশানটা হচ্ছে, অ্যান্সারটা হচ্ছে সি আর দাস, যদি চিত্তরঞ্জন দাস। যদি অপশানে কিন্তু বালগঙ্গাধর তিলক থাকতো তাহলে আমাদের একটা টেন্ডেন্সি থাকে বালগঙ্গাধর তিলক করার, কিন্তু এটা বালগঙ্গাধর তিলক হবে না, এটা হবে স্বরাজ, এটা হবে সি আর দাস। তাহলে স্বরাজ মাস্ট বি দ্য মাসেস অ্যান্ড নট ফর দ্য ক্লাসেস অ্যালন। স্বরাজ অবশ্যই জনগণের হবে, শুধুমাত্র শ্রেণীদের জন্য না, এটা সি আর দাসের স্টেটমেন্ট। না, সি আর দাস একটু ইম্পর্টেন্ট, সি আর দাস সম্বন্ধে একটু আমরা জেনে নিই। তিনি প্রথম রাজা রামমোহন রায় যে ব্রহ্ম সমাজ, সেখানে একটা অ্যাক্টিভ সদস্য ছিলেন। আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে তিনি যে টাইটেলটা পেয়েছিলেন দেশবন্ধু, তিনি নেতাজি পলিটিক্যাল গুরু ছিল। অর্থাৎ নেতাজি যাকে মনে করতেন যা রাজনৈতিক জীবনে, মানে যিনি নেতাজি শিক্ষক বা গুরু, তিনি হচ্ছেন সি আর দাস। সি আর দাসের আরও যে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে সি আর দাস সব থেকে একটা ইম্পর্টেন্ট সেশন কংগ্রেসের, গায়া সেশন, যেটা 37 সেশন ছিল, মনে রাখার দরকার নেই, 1922 এটা মনে রাখার দরকার আছে, তিনি তার প্রেসিডেন্ট ছিলেন।
আমরা তো জানি না, মানে যদিও এটা এই বছর WBCS অবজেক্টিভ প্যাটার্নেই হবে, মাল্টিপল কোয়েশ্চেন্স মাল্টিপল অপশানস থাকতে পারে, বা পরের বছর থেকে যদি চেঞ্জ করতে চায় প্যাটার্ন একটু ইউপিএসসি টাইপ, তাহলে কিন্তু অপশানসগুলো আছে সেগুলো স্টেটমেন্ট ওয়াইজ দিতে পারে, সেক্ষেত্রে সিআর দাস দিয়ে অনেকগুলো অপশান অ্যাভেলেবেল হতে পারে। তো এই জন্য জানাটা খুব ইম্পর্টেন্ট যে গয়া সেশনে 37 সেশন ছিল 1922 প্রেসিডেন্ট অফ গয়া সেশন। এবার গয়া সেশন কেন ইম্পর্টেন্ট হয়ে যায়, আমরা জানি 1921 গান্ধীজি লঞ্চ করেছিল নন কোঅপারেশন মুভমেন্ট, NCM, অসহযোগ আন্দোলন। তো এই মুভমেন্টটা অ্যাড্রাপ্টলি এন্ড হয়ে যায় 1922-তে। কখন? 5th ফেব্রুয়ারি, যখন চওড়াচৌরি ইনসিডেন্ট হয়। চওড়াচৌরি ইনসিডেন্ট কোথায় হয়েছিল? গোরখপুর, ইউপি। তো আসলে কি হয়েছিল আমরা জানি, গান্ধীজির নন কোঅপারেশন বা অসহযোগ আন্দোলন যেটা হয়েছিল 1921 খ্রিস্টাব্দে, যেখানে খালিফত ইস্যু এবং জালিয়ানওয়ালাবাগ ম্যাসকের, এই দুটো তার যে রং, তার ভিত্তিতে 1921 খালিফত নন কোঅপারেশন বা অসহযোগ আন্দোলন শুরু হয়। এটা ভালোই চলছিল। গান্ধীজি এই আন্দোলনে বলেছিল যে 1 বছরের মধ্যে স্বরাজ চলে আসবে, উইথিন 1 year স্বরাজ উইল বি আওয়ার্স, মানে 1 বছরে স্বরাজ আমাদের হবে। তো এই স্টেটমেন্টটা না পরীক্ষায় দেয় যে উইদিন 1 year স্বরাজ উইল বি আওয়ার, এটা কোন মুভমেন্ট বা কোন আন্দোলনের প্রেক্ষাপটে গান্ধীজি বলেছিল? গান্ধীজি বলেছিল অসহযোগ আন্দোলন। কিন্তু কি হলো, 5th ফেব্রুয়ারি 1922 যখন চওড়াচৌরিতে ইনসিডেন্ট হলো, যেখানে কি হয়েছিল, একটা প্রথমে পিসফুল প্রোটেস্ট হচ্ছিল, সেখানে প্রথমে লাঠিচার্জ করে এবং তার ফলে জনগণ উগ্র হয়ে গিয়ে পুলিশ স্টেশনকে মানে আগুন জ্বালিয়ে দেয়। এতে 22 জন মতো পুলিশ অফিসার কিল্ড। তো এটা দেখে গান্ধীজির মনে হয়েছিল যে ভারতীয়রা সত্যাগ্রহের মানেই বোঝেনি, অহিংসা বা কিছুর মানেই বোঝেনি, এবং গান্ধীজি অসহযোগ আন্দোলনকে উইথড্র করে নেয়। তো এটা সেই সময়ে যারা কংগ্রেসের সদস্য ছিল তাদের জন্য অনেক বড় একটা ধাক্কা ছিল, কারণ এই অসহযোগ আন্দোলন ব্যাপক পরিমাণে সফল ছিল। শুধুমাত্র এই ইনসিডেন্টের জন্য গান্ধীজি যখন এই আন্দোলনটাকে উইথড্র করে নিল, তারপর একটা পলিটিক্যাল ভ্যাকিউম তৈরি হলো। পার্টিকুলারলি একটা সমস্যা তৈরি হয়েছিল যে কীভাবে এরপরে গান্ধীজি যখন অলরেডি জেলে, গান্ধীজিকে বন্দি করা হয়, ব্রিটিশার্সরা গান্ধীজিকে অ্যারেস্ট করে, তখন এই পলিটিক্যাল একটা প্রবলেম তৈরি হয় যে এরপর ইন ফিউচার গান্ধীজি অ্যারেস্ট হওয়ার পর এবং অসহযোগ আন্দোলন শেষ হয়ে যাওয়ার পর যে পলিটিক্যাল একটা ভ্যাকিউম তৈরি হলো, এই পলিটিক্যাল স্ট্র্যাটেজি কী হবে, কীভাবে আমরা ব্রিটিশার্সদের বিরুদ্ধে আগে এগিয়ে যাব। তো সেক্ষেত্রে গান্ধীজি যখন জেলে, তখন কংগ্রেস দুটো ভাগে ভাগ হয়ে গেছিলো। একটা হচ্ছে নো চেঞ্জার্স যারা, আর একটা হচ্ছে স্বরাজিস্ট। নো চেঞ্জার্স যারা ছিল, নো চেঞ্জার্স আর একটা স্বরাজিস্ট। তো নামেই বুঝতে পারছি, নো চেঞ্জার্সের মধ্যে যারা ছিল, যখন যেমন আর JB কৃপালিনী পড়ে, তারপর রাজেন্দ্র প্রসাদ পড়ে, তার বল্লভভাই প্যাটেল পড়ে। নো চেঞ্জার্স যারা ছিল, যারা চাইছিল যে অন্য কোনোভাবে মানে মুভমেন্ট এগাতে না বা কোনো কিছু করতে না, বরঞ্চ সেই সময় যে সমস্ত কনস্ট্রাকটিভ কাজ, যেমন স্কুল তৈরি করা, বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া, মানুষদের মধ্যে সচেতনতা তৈরি করা, জাতিভেদ প্রথার বিরুদ্ধে কাজ করা, ক্লিনলিনেস, এগুলো যে ক্যাম্পেন করা, সেগুলোতে ফোকাস করতে। কিন্তু স্বরাজিস্ট যারা ছিল তারা চাইছিল ভোটের মাধ্যমে কাউন্সিল এন্ট্রি করতে, অর্থাৎ যে কাউন্সিল, সেই সময় যে ইম্পেরিয়াল কাউন্সিল ছিল যেখানে ভারতীয়রাও প্রবেশ করতে পারতো, তারা চাইছিল যে কাউন্সিল বা কাউন্সিলের অংশ হোক। তো এমন কি যদি আমি দেখি, যখন নন কোঅপারেশন আন্দোলন শুরু 1921 খ্রিস্টাব্দে, ওর মধ্যে একটা ছিল যে কোনোভাবে আমরা ব্রিটিশার্সদেরকে সাহায্য করব না, তাই জন্য আমরা কিন্তু সেই সময় ভোটেও অংশগ্রহণ করিনি। সিআর দাস কিন্তু এর বিরুদ্ধে ছিল। ঠিক আছে, সিআর দাস চেয়েছিল যে আমরা ভারতীয়রা ভোটে দাঁড়াক এবং জয়ী হয়ে কাউন্সিলে যাক। তখন তার মানে যেহেতু তখন তার এই জিনিসটা মানা হয়নি, তারপর NCM শুরু হলো, নন কোঅপারেশন মুভমেন্ট শুরু হলো, যখন এটা উইথড্র করে নিল, তখন যে স্বরাজিস্ট গ্রুপ হলো, স্বরাজিস্ট গ্রুপটা কিন্তু চাইলো যে ভোটে ভারতীয়রা দাঁড়াক।
এবং জয়ী হয়ে কাউন্সিলে যাক, ব্রিটিশ যখন ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল ছিল সেখানে। তো এরাই পরবর্তীকালে যখন গয়া সেশনে নো চেঞ্জার্সরা বেশি মেজরিটিতে ছিল, তাই এটাই ঠিক হলো যে তারা ওই সমস্ত অ্যাক্টিভিটিস যেগুলো যেমন ক্লিনলিনেস, তারপর হচ্ছে কাস্টিজমের এগেনস্টে, এডুকেশন, এরকম ছোটো ছোটো এডুকেশনের উপর নজর দেওয়া, আশ্রম খোলা, এগুলোর উপর নজর দেবে। তখন স্বরাজিস্টরা কিন্তু বাদ হয়ে চলে এলো ওখান থেকে এবং তারা একটা দল গঠন করেছে, সেটা হচ্ছে স্বরাজ দল। স্বরাজ দল গঠন হলো। স্বরাজ দলে কিন্তু দুজন তৈরি করেছিল, মতিলাল নেহেরু আর সিআর দাস। স্বরাজ দলকে কিন্তু কংগ্রেস, খলিফত, স্বরাজ্য পার্টিও বলা হয়ে থাকে, ঠিক আছে। স্বরাজ দল কারা গঠন করলো? সিআর দাস ছিল প্রেসিডেন্ট আর মতিলাল নেহেরু ছিল সেক্রেটারি। তাহলে স্বরাজ দল গঠনেও সিআর দাসের বড় ভূমিকা ছিল। আর এটা কিন্তু গয়া সেশনে তিনি প্রেসিডেন্ট ছিলেন। গয়া সেশনে যখন নো চেঞ্জার্সরা জিতে গেল, স্বরাজিস্টদের ডিমান্ড মানা হলো না, ভোটে দাঁড়িয়ে ভারতের সাথে লড়াই করে এবং কাউন্সিল এন্ট্রি করে, তখন কিন্তু তারা আলাদা হয়ে স্বরাজ দল গঠন করলো, যারা সেই সময় যে ভোট হয়েছিল সেখানে দাঁড়িয়েছিল, জয়ী হয়েছিল এবং কাউন্সিল এন্ট্রি হয়। আর একটা হচ্ছে সিআর দাস হচ্ছে ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখার জন্য আগে। সিআর দাস কিন্তু যখন আলিপুর বোম কনস্পিরেসি কেসে যে যারা অ্যাকিউজ হয়েছিল, বরিন্দ্র কুমার ঘোষ অর্থাৎ অরবিন্দ ঘোষের ভাই এবং অরবিন্দ ঘোষ, তখন সিআর দাস কিন্তু যে ডিফেন্ড করেছিল, অরবিন্দ ঘোষকে ডিফেন্ড করেছিল 1908 যে আলিপুর bomb case. So he defended অরবিন্দ ঘোষ। এছাড়াও আর একটা যেটা ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় মাঝে মাঝে আসে, যে মালঞ্চ অ্যান্ড মালা, এটা হচ্ছে তার মানে সিআর দাসের he published it is collections of poem, অর্থাৎ তার যে কবিতা সংকলন বা কবিতা গুচ্ছ আছে মালঞ্চ বা মালা নামে, তিনি কিন্তু এটা পাবলিশ করেছিলেন। আর একটা হচ্ছে যে নিউজ পেপার হচ্ছে বন্দে মাতারাম। এই যে এটা একটা ইংলিশ নিউজ পেপার ছিল, ইংলিশ উইকলি, সেখানে অরবিন্দ ঘোষ বিপিনচন্দ্রের সাথে সাথে তিনি এই বন্দে মাতারামের সঙ্গেও বন্দে মাতারাম নিউজ পেপারের সাথে যুক্ত ছিল। কিন্তু এটা একটা কনফিউজড পরীক্ষায় হবে না যে বন্দে মাতারামে যদি জিজ্ঞেস করে এডিটারকে, এটা কিন্তু অরবিন্দ ঘোষ। কিন্তু এর সাথে আরও কে যুক্ত ছিল? বিপিনচন্দ্র পাল যুক্ত ছিল এবং সিআর দাসও যুক্ত ছিল, কিন্তু এডিটার ছিল অরবিন্দ ঘোষ। তো সিআর দাস সম্বন্ধে এইটুখানি জেনে রাখলেই হবে, আর কোনো ইম্পর্টেন্ট নয়। যা যা ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি একসাথে কভার করে দিয়েছি। এটা হচ্ছে সিআর দাসের কমপ্লিট কভারেজ। আমি আর একবার মেনশন করে দিই, গয়া সেশন 1922, প্রেসিডেন্ট সিআর দাস। এনসিএম অসহযোগ আন্দোলন, তিনি স্বরাজ দল তৈরি করেছিলেন, সেখানে তিনি প্রেসিডেন্ট ছিলেন সিআর দাস আর মতিলাল নেহরু সেক্রেটারি ছিলেন। তিনি এখানে সিআর দাস 1908 আলিপুর বোম কেসে ডিফেন্ড করেছিল অরবিন্দ ঘোষকে, মালঞ্চ মালা তার কবিতাগুচ্ছ, এবং তিনি বন্দে মাতরম, যেটা এডিটার অরবিন্দ ঘোষ ছিলেন, এটা অর্থাৎ অরবিন্দ ঘোষের নিউজ পেপার ছিল, মাউথ পিস অফ অরবিন্দ ঘোষ, এখানে বিপিনচন্দ্র পালের সাথে সাথে সিআর দাসও যুক্ত ছিল। আর এছাড়াও তিনি তার যে টাইটেল হচ্ছে দেশবন্ধু, তিনি নেতাজি পলিটিক্যাল গুরু ছিল। আর এটা হচ্ছে স্টেটমেন্ট, খুব ইম্পর্টেন্ট, স্বরাজ মাস্ট বি ফর দ্য মাসেস অ্যান্ড নট ফর দ্য ক্লাসেস অ্যালোন, এটা কিন্তু সিআর দাসের স্টেটমেন্ট। পরে আর একটা প্রশ্ন ছিল, যেটা প্রশ্নটা হচ্ছে আর্লিয়েস্ট রেফারেন্স টু সতী, অর্থাৎ সতী প্রথার প্রাচীনতম উল্লেখ কোন শিলালিপিতে পাওয়া যায়? উত্তরটা হচ্ছে এরান ইনস্ক্রিপশন বা এরান শিলালিপি। ঠিক আছে, এই অপশান যেখানে ছিল সেখানে ছিল প্রথমে গিরনারের অশোকের শিলালিপি, আইহোল ইনস্ক্রিপশন বা আইহোল শিলালিপি, এরান ইনস্ক্রিপশন বা এরান শিলালিপি, অ্যান্ড দামোদরপুর শিলালিপি। তো এরান ইনস্ক্রিপশন এটা কখন? এটা গুপ্ত সময়ের গুপ্তা পিরিয়ড। আর এটা হচ্ছে বলা হয় ভানুগুপ্তাস এরান
ইনস্ক্রিপশন। তো এর থেকে বুঝতেই পারছি যে ইনস্ক্রিপশন অর্থাৎ ভানুগুপ্তা সেই সময় হচ্ছে গুপ্ত রাজা ছিল, গুপ্ত বংশে, তার সমসাময়িক ইরান ইনস্ক্রিপশন, যেটা মধ্যপ্রদেশে পাওয়া গেছে। ইরান হচ্ছে মধ্যপ্রদেশে এমপি, প্রথম ভারতে সতীপ্রথা নিদর্শন। এবার বাদবাকি যে অপশানে যে ইনস্ক্রিপশন বা শিলালিপিগুলো দিয়েছে সেগুলো সম্বন্ধে ছোট্ট করে ডিটেলসে বলে দিই। প্রথমে হচ্ছে অশোক গিরনার ইনস্ক্রিপশন, অর্থাৎ গিরনারে অশোকের শিলালিপি। গিরনার হচ্ছে গুজরাটে। তো এটা কেন ফেমাস? গিরনার ইনস্ক্রিপশন দুটো জিনিসের জন্য ফেমাস। এখানে শুধুমাত্র যে অশোকের উল্লেখ আছে তা নয়, প্লাস এখানে শক রাজা সাকা রুলার রুদ্র দমনের কথা উল্লেখ আছে, রুদ্র দমনের ইনস্ক্রিপশন। তাই এখানে এটা মেনশন করা হয়েছে যে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় যে গভর্নর ছিল এই গিরনার অঞ্চলে, অর্থাৎ গিরনার হচ্ছে কাঠিয়াওয়াড় যে ডিস্ট্রিক্ট পড়ে বর্তমান গুজরাটে, সেখানকার। সো এই তো এই গিরনারের কাঠিয়াওয়াড়ে পুষ্যগুপ্ত, তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের একজন সেখানকার গভর্নর বলতে পারি ছিলেন, ঠিক আছে। তিনি কি করেছিলেন, সেখানে একটা লেক তৈরি করেন, সুদর্শন লেক। এটার কিন্তু মেনশন যে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় তার সে সেনাপতি নয়, গভর্নর বলতে পারি, গভর্নর তিনি যখন এখানে ছিলেন কাঠিয়াওয়াড় গিরনার অঞ্চলে, তখন তিনি সুদর্শন লেক তৈরি করেন। আর যেখানে পরবর্তীকালে আমরা এই যে রুদ্রদামান ইনস্ক্রিপশন দেখতে পাই সাকা রুলার, তো এখানে এটা হচ্ছে অশোকের গিরনার ইনস্ক্রিপশন অশোকের। এটা অশোকের যে 14 মেজর রক ইট ইজ আ পার্ট অফ part of 14 major rock edict. ওকে, তো অশোকের এই ইনস্ক্রিপশানে যেটা লেখা ছিল যে চন্দ্রগুপ্ত মৌর্য যখন গভর্নর ছিল পুষ্যগুপ্ত, সে সেখানে একটা সুদর্শন লেক কনস্ট্রাক্ট করেছিল। এরপর এখানে আমরা দেখি যে সাকা রুলার যে রুদ্রদমন 1 তার লেখা ইনস্ক্রিপশন পাওয়া যায়, যেটা কিন্তু জুনাগড় ইনস্ক্রিপশন নামেও পরিচিত। আসলে এই যে গিরনার, এটা হচ্ছে জুনাগড় গুজরাট কাঠিয়াওয়াড়ে অবস্থিত। তো এই জুনাগড় ইনস্ক্রিপশন রুদ্রদমনের খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায় অনেকগুলো কারণের জন্য। কারণ ফার্স্ট, এটা প্রথম কোনো একটা পিওর বা পবিত্র সংস্কৃতিতে লেখা প্রথম কোনো একটা বড় ইনস্ক্রিপশন। পবিত্র বা শুদ্ধ বলতে পারি লেখা বড় মাপের শিলালিপি, এটা পরীক্ষায় প্রশ্ন আসে। সেকেন্ড হচ্ছে এইখানেতে রুদ্রদামান 1 এই যে চন্দ্রগুপ্তের যে সুদর্শন লেক এটার কথা লিখেছিলেন, যেটা তিনি আবার পুনরায় রিপেয়ার করেন। তাহলে এই গিরনার ইনস্ক্রিপশানে দুজনের পেলাম, একটা হচ্ছে অশোকার গিরনার ইনস্ক্রিপশন, সেখানে কিন্তু রুদ্রদমন 2 এরও আছে। আর এখানে আর একটা জিনিস আছে যে গুপ্তা রুলার স্কন্দগুপ্তারও মেনশন আছে। তিনিও এই গিরনার ইনস্ক্রিপশানে যে মেনশন করে রেখেছিলেন, যেখানে তিনি এটা লিখেছিলেন যে প্রায় 800 মানে তার সময়, ঠিক আছে, প্রায় 800 বছর পরে এই যে লেকটা কনস্ট্রাক্ট হয়, তার 800 বছর পর তিনি কিন্তু এটাকে পুনরায় ঠিক করেছিলেন। দিস ড্যাম ওয়াজ restored during his time about 800 years after
ইট ওয়াজ ইরেক্টেড, অর্থাৎ যবে তৈরি করা হয়েছিল তার 800 বছর পর এই ড্যাম বা লেকটাকে পুনরায় এটা ঠিক করা হয়। তাহলে এখানে একটা প্রশ্ন হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, যে গিরিনার ইনস্ক্রিপশনে আমরা 3জন রাজার মেনশন পাচ্ছি। একটা হচ্ছে অশোকার মেনশন, সেখানে চন্দ্রগুপ্ত মৌর্যের পুষ্যগুপ্তের কথা লেখা আছে। এটা কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য ইরাক্টেড করেন, এটা অশোকা করেছিল। যেখানে এটা লেখা আছে যে পুষ্যগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্যের গভর্নর, তিনি সুদর্শন লেক তৈরি করেছিলেন। তারপর আমরা সাকারলাল রুদ্রদমন বানের কথা পাচ্ছি, এটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ এটা প্রথম চ্যাস্ট সংস্কৃত বা প্রবৃত্ত বা শুদ্ধ সংস্কৃতে লেখা কোনো বড় মাপের একটা শিলালিপি ভারতে, ভীষণ ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় হচ্ছে এখানে স্কানগুপ্তের কথাও মেনশন ছিল, এটা হচ্ছে গুপ্ত রুলার। তাহলে এখান থেকে আমরা এটা বুঝতে পারছি, যদি আমাদের প্রশ্ন ডেসক্রিপটিভ হতো বা হয়ে যাবে পরের বছর থেকে, সেক্ষেত্রে যদি দেখতে দেয় যে ভারতের যে ওয়াটার ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে কিন্তু এনশিয়ান ভারতের ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা এটা অ্যাজ আ এক্সাম্পল ব্যবহার করতে পারি, যে কিভাবে প্রাচীন ভারতে চন্দ্রগুপ্তের সময় থেকেও ওয়াটার ম্যানেজমেন্টে ফোকাস করা হতো, এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি স্কানগুপ্ত প্রায় 800 বছর পর সেটাকে পুনরায় রিস্টোর করছে। তো সেখানে আমরা অ্যাজ আ এক্সাম্পল এটা কিন্তু ব্যবহার করতে পারতাম, যখন আমরা ডেসক্রিপটিভ লিখবো, বা যদি ডেসক্রিপটিভ হয়ে যায় পরের বার থেকে নেক্সট টাইম থেকে সেটাকে অ্যাজ আ এক্সাম্পল ব্যবহার করা যেতে পারে। এরপর অপশানে এটা ছাড়াও আর যে সমস্ত শিলালিপিগুলো উল্লেখ ছিল, তার মধ্যে একটা হচ্ছে আইহোল ইনস্ক্রিপশন। আইহোল ইনস্ক্রিপশন কার? এটা হচ্ছে রবি কীর্তি লেখা। হু ওয়াজ রবি কীর্তি? রবি কীর্তি কে ছিল? কোর্ট পোয়েট ওয়েভা পুলকেশী টু। পুলকেশী টু তিনি ফেমাস, খুব বিখ্যাত চালুক্য ডাইনেস্টির রুলার ছিলেন, শাসক ছিলেন। তার কোর্ট পোয়েট হচ্ছে রবি কীর্তি, আর তিনি হচ্ছে আইহোল ইনস্ক্রিপশন লেখে। এবার আইহোল ইনস্ক্রিপশন কেন ফেমাস হয়ে যায়? কারণ এখানে প্রথমবারের মতো হর্ষবর্ধনকে যে পুলকেশী ডিফিট করেছিল, পরাজিত করেছিল, সেটার মেনশন রয়েছে। তাহলে এখানে এটা মেনশন আছে যে হর্ষবর্ধন was defeated by Pulokeshi II on the bank of river Narmada. তাই জন্য এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তারপর দামোদরপুর ইনস্ক্রিপশন। তো দামোদরপুর ইনস্ক্রিপশন এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, দিনাজপুরে। এটা মেনশন হচ্ছে কারণ এটা হচ্ছে কুমারগুপ্ত, তার সমসাময়িক, ঠিক আছে। এটা একটা কপার প্লেট, যেখানে আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে জানতে পারি, পার্টিকুলারলি সেল অফ ল্যান্ড, যে জমি বেচা কেনার যেটা ছিল তার সম্বন্ধে একটা ভালো আইডিয়া আসে, এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ যে স্থানীয় শাসন ব্যবস্থা সেই সম্বন্ধে আমরা জানতে পারি। বা যদি কুমারগুপ্তা দেখে নিই, কুমারগুপ্তা বিখ্যাত কারণ তার সময় তৈরি হয়েছিল। এছাড়াও তিনি ওয়ার্শিপ করতো যিনি কার্তিকে, অর্থাৎ কার্তিক, ভগবান কার্তিক। কার্তিকের পূজারী ছিলেন, নালন্দা ইউনিভার্সিটি তার সময় তৈরি করা হয়। আর স্কানগুপ্তা আমি যেটা আগে দেখলাম, এই যে স্কানগুপ্তা আমি বলতে ভুলে গেছিলাম, স্কানগুপ্তার সম্বন্ধে ছোট করে বলে দিই। স্কানগুপ্তা কিন্তু সান অফ কুমারগুপ্তা। তিনি ফেমাস হয়েছিলেন কারণ তার জন্য একটা যে ইম্পর্ট্যান্ট ইনস্ক্রিপশন জড়িত আছে, ভিতারি পিলার ইনস্ক্রিপশন বা শিলালেখ ইনস্ক্রিপশন। সেখানে তিনি নিজের একটা টাইটেল নিয়েছিলেন, বিক্রমাদিত্য টাইটেল নিয়েছিলেন। গড টাইটেল আমরা জানি যে চন্দ্রগুপ্ত টু তিনিও নিজে বিক্রমাদিত্য টাইটেল নিয়েছিলেন। এছাড়াও যে স্কানগুপ্তা নিজেও বিক্রমাদিত্য টাইটেল নিয়েছিলেন, যেটা কোথায় মেনশন করা আছে? ভিতারি পিলার ইনস্ক্রিপশনে যেটা মেনশন করা হয়েছে। যখন হুন আক্রমণ হচ্ছিল এবং তিনি এটাকে প্রতিহত করেন, তারপরে
অর্থাৎ দুবার হুন আক্রমণ প্রতিহত করার পর স্কন্দগুপ্তা তিনি নিজে বিক্রমাদিত্য উপাধি নিয়েছে। এটা কোথায় মেনশন করা আছে? মেনশন ভিতারি পিলার ইনস্ক্রিপশন। আর তিনি কিন্তু কুমারগুপ্তা ছিলেন। আর কুমারগুপ্তা যেটা সব থেকে বেশি ফেমাস ইম্পর্টেন্ট হচ্ছে নালন্দা ইউনিভার্সিটি তৈরি করেছিলেন। তিনি ভগবান কার্তিকের পূজারী ছিলেন। আর তার সময় আমরা যদি দেখি যে সেই সময় কিন্তু হুনরা অলরেডি আক্রমণ করতে শুরু করে। আর স্কন্দগুপ্তের সময় হুন আক্রমণ অধিক মাত্রায় বৃদ্ধি পায় এবং তিনি হুন আক্রমণ দুবার প্রতিহত করার পর বিক্রমাদিত্য টাইটেল নিয়েছিলেন। এটা ভিতারি পিলার ইনস্ক্রিপশনে ব্যবহার করা আছে, লেখা আছে। এবার যেটা আর একটা আমি বলতে ভুলে গেছিলাম, যে এই গিরনার ইনস্ক্রিপশনটা যিনি প্রথমবার এটাকে ডিসকভার করেছিল, আবিষ্কার করেছিল, অর্থাৎ খুঁজে পেয়েছিল প্রথমবার, তিনি ছিলেন হচ্ছে জেমস টড। তিনি একজন ব্রিটিশ অফিসার ছিলেন। আর প্রথম এটা মানে ট্রান্সলেট করেন জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে যায়, কারণ যে ব্রাহ্মী যে স্ক্রিপ্ট রয়েছে এটা কিন্তু তো প্রথম ডিসাইফার্ড করেন, অর্থাৎ মানে পাঠোদ্ধার করা, অর্থাৎ ব্রাহ্মী যে স্ক্রিপ্ট প্রথম ডিসাইফার্ড বা পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। আর তিনি এই গ্রিনার ইনস্ক্রিপশনটাকেও ট্রান্সলেট করেছিল, কিন্তু ডিসকভার হয়েছিল জেমস টোড। জেমস টোড একটা ব্রিটিশ অফিসার ছিলেন, মিলিটারি অফিসার। তো আজকে আমরা এই কটাই প্রশ্ন কভার করেছি। আমরা চাইছি ভিডিওগুলো যত সম্ভব ছোটো রাখার জন্য, বিকজ প্রত্যেকটার এক্সপ্ল্যানেশন এত বড় হচ্ছে, ভিডিওগুলো একটু লেন্দি হয়ে যাচ্ছে। এরকম আরও ভালো ভিডিওর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে ভিডিও লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর